ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দৈনন্দিন জীবন এখনো স্বাভাবিক ছন্দেই এগোয়। ফেরিওয়ালা হাতে চকোলেট আর বরফ জমানো ফল নিয়ে হাঁটছেন, দোকানিরা ব্যস্ত বিকেলের ভিড়ে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে গভীর উদ্বেগ। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে ভেনেজুয়েলা উপকূলে। দুই দেশের বাকযুদ্ধ দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। ফলে দেশ জুড়ে তৈরি হয়েছে শঙ্কা, আশা ও আতঙ্কের এক অদ্ভুত মিশ্র পরিবেশ। 52 বছর বয়সী কৃষক ও ব্যবসায়ী ডেভিড ওরপেজা যেমন বলেছেন, মাতৃভূমি তো মাতৃভূমি। স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্র হামলা করলে যুদ্ধ করতে প্রস্তুত। মাদুরো সরকারের সমর্থক না হলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তার অবস্থান কঠোর। তার কাছে বিদেশি শক্তির আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে সবার দৃষ্টিভঙ্গি একই নয়। কেউ কেউ যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন। মনে করছেন এতে মাদুরো সরকারের উপর চাপ বাড়বে এবং দেশ মুক্তির পথে এগোতে পারে। তাদের মতে অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতায় জর্জরিত ভেনেজুয়েলা বাইরের চাপ থেকেই হয়তো নতুন পথ খুঁজে পেতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগর জুড়ে ওয়াশিংটনের অন্তত 2 ডজন হামলায় 80 জনের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও লক্ষ্যবস্তু মাদক চোরাচালানকারী বলে দাবি করলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন প্রশাসন। আইনগত ভিত্তিহীন এসব হামলাকে অনেক বিশেষজ্ঞই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং F-35 বিমান মোতায়েন পরিস্থিতিকে আরো উত্তেজিত করেছে। তরুণদের মধ্যে আবারও ভিন্ন ধরনের শঙ্কা। 24 বছর বয়সী সুপার শপ কর্মী দিয়েগো মেহিয়ার ধারণা, যুক্তরাষ্ট্রের আগ্রহ মূলত ভেনেজুয়েলার বিপুল তেল, গ্যাস ও খনিজ সম্পদের প্রতি। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদের দেশ হিসেবে ভেনেজুয়েলা পশ্চিমা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে হামলা শীঘ্রই হবে এ বিশ্বাস তার নেই। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আছে গভীর অনিশ্চয়তা। ডালিবেথ ব্রেয়া নামের 34 বছর বয়সী এক গৃহিণী পার্কে সন্তানকে নিয়ে বসে বলেন, তিনি একই সঙ্গে আশা ও আতঙ্কের মধ্যে আছেন। উন্নয়নের স্বপ্ন যেমন দেখেন, তেমনি সম্ভাব্য সংঘাতের ভয়ে লুকিয়ে থাকার প্রস্তুতিও রাখছেন। তার মতো অনেকে এখনো খাদ্য মজুত শুরু করেননি, কারণ তাদের বিশ্বাস হয়তো কিছুই ঘটবে না। আবার ভয়ও করছেন হঠাৎ সবকিছু বদলে যেতে পারে। দিনের শেষে কারাকাসের রাস্তায় মানুষের ভিড় হয়তো আগের মতোই দেখায়, কিন্তু তাদের চোখে মুখে লুকিয়ে আছে হবে কি হবে না এই অজানার ভার। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কেউই নিশ্চিত নয়। ভেনেজুয়েলা দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার এক গুরুত্বপূর্ণ সীমানায়, যেখানে দেশপ্রেম, ভয়, আশা এবং সন্দেহ একসাথে মিশে তৈরি করেছে এক অস্থির সময়ের প্রতিচ্ছবি। ট্রাম্প নাকি পুতিন, কোন কুল রক্ষা করবেন মোদি? রাশিয়ার প্রেসিডেন্টের সাম্প্রতিক ভারত সফর ও শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই প্রশ্নটি এখন সামনে। ইউক্রেন যুদ্ধের পর তার প্রথম ভারত সফর। 2021 সালের ডিসেম্বরে শেষবার নয়াদিল্লি সফর করেছিলেন তিনি। সফরের মূল এজেন্ডা হলো রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, অস্ত্র কেনা এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা আরো দৃঢ় করা। ভারত দীর্ঘদিন ধরে ক্রেমলিনের দিকে ঝুঁকে এসেছে। বিশেষ করে 1970-এর দশকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভারতীয় সীমান্ত সংকটের কারণে রাশিয়া ভারতকে অস্ত্র সরবরাহকারী ও নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানেও ভারতের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানের একটি বড় অংশ রুশ নির্মিত সুখোই Su-30। এছাড়া নতুন চুক্তির মধ্যে রয়েছে আধুনিক Su-57 যুদ্ধ বিমান। একই সময়ে নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে মোদী সরকার 50% শুল্কের চাপ কমানোর লক্ষ্য রাখছে। ভারত সম্প্রতি রাশিয়ার তেল আমদানি কিছুটা কমিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে 22 লাখ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস কিনতে রাজি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত এভাবে দুই মহাশক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ কৌশল বজায় রাখতে চাইছে। একদিকে রাশিয়ার
সঙ্গে অস্ত্র ও তেলের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক রাখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা শক্তিশালী করছে। এ পদক্ষেপ ভারতের কাছে একটি তৃতীয় বিকল্প হিসেবে কাজ করছে এবং দর কষাকষির ক্ষেত্রে আরও সুবিধা এনে দিচ্ছে। স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত্তি তৈরি হলেও বর্তমান পরিস্থিতি আরও জটিল। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা এবং রাশিয়ার চীনের প্রতি ঘনিষ্ঠতা আন্তর্জাতিক কূটনীতিকে আরও সূক্ষ্ম করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কৌশল হলো প্রতিটি অংশীদারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করা। নতুন পরিস্থিতিতে মোদী সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জও বড়। ওআরএফ এর বিশ্লেষক নন্দন উন্নিকৃষ্ণনান মনে করছেন, দেশকে ক্রমবর্ধমান শুল্ক ও আন্তর্জাতিক চাপের মধ্যে সমন্বয় করতে হবে, যাতে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের ক্ষতি না হয়। এভাবে ভারত চেষ্টা করছে পুতিনকে স্বাগত জানিয়ে একদিকে রাশিয়ার ঘনিষ্ঠতা বজায় রেখে অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে প্রয়োজনীয় বাণিজ্য চুক্তি সম্পন্ন করার। কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী কি সফল হতে পারবেন দুই কুল রাখতে? সেই প্রশ্নের উত্তর হয়তো অচিরেই পাওয়া যাবে। ভারতকে পাশ কাটিয়ে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সম্প্রতি বলেছেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক এই উদ্যোগের লক্ষ্য হল যৌথ স্বার্থের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। তিনি আরো উল্লেখ করেছেন, ভবিষ্যতে এই জোট আরো দেশ ও অঞ্চলে সম্প্রসারণ করা যেতে পারে। প্রকৃতপক্ষে এটি দক্ষিণ এশিয়ায় একটি বিকল্প ব্লক তৈরির ইঙ্গিত, যা ভারতের প্রভাবকে এড়িয়ে আঞ্চলিক সংযোগ ও সমন্বয়কে শক্তিশালী করতে চায়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 1985 সালে প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। 2007 সালে আফগানিস্তান যোগ হয়। সার্কের মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সাংস্কৃতিক বিনিময়। তবে ভারত পাকিস্তান উত্তেজনা ও রাজনৈতিক বিরোধের কারণে সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। উদাহরণস্বরূপ 2016 সালে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন স্থগিত হয়েছিল ভারত অংশগ্রহণ না করায়। এছাড়া দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য মাত্র 5%, যা আসিয়ানের 25%-এর তুলনায় অত্যন্ত কম। বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে বাণিজ্য খুব সীমিত, যা সার্কের কার্যকারিতা সীমিত করে রেখেছে। পাকিস্তানের প্রস্তাবের লক্ষ্য হলো অর্থনীতি, প্রযুক্তি, সংযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। ইসহাক দার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একে অপরের সঙ্গে সংযোগ বৃদ্ধি করতে হবে এবং বিরোধগুলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। তিনি ভারতকে সরাসরি নিশানা না করলেও যুক্তিসঙ্গতভাবে ভারতের প্রভাব এড়িয়ে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার চেষ্টা হিসেবে এটি দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের উদ্যোগ উচ্চাকাঙ্ক্ষী তবে প্রয়োগযোগ্য। এটি দেখায় যে পাকিস্তান নতুন আঞ্চলিক সহযোগিতার পথ খুঁজছে, বিশেষ করে যখন সার্ক কার্যত স্থবির। তবে নতুন জোটের সফলতা নির্ভর করছে অন্যান্য দেশগুলোর আগ্রহ ও রাজনৈতিক পরিস্থিতির উপর। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান প্রাথমিকভাবে সংযোগ, জলবায়ু অভিযোজন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলোতে এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী হতে পারে। তবে ভারতের সংবেদনশীলতা এবং চীন পাকিস্তান প্রতিযোগিতা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। কৌশলগত দিক থেকে পাকিস্তানের এই পদক্ষেপ সুসংগত বলে মনে করা হচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে ইসলামাবাদ আঞ্চলিকভাবে আরো আত্মবিশ্বাসী হয়েছে। তবে নতুন ত্রিপাক্ষিক জোট পুরো আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত। এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার কূটনীতি এবং শক্তি ভারসাম্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।